একজনের নাম আবু বকর, একজনের নাম নাহিদ ইবনে মাসুদ মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে বের হয়ে এসে এরা এই কাণ্ডটি ঘটিয়েছে। যারা এই অপকর্ম করেছে তারা তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। বঙ্গবন্ধু সহ দেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাস থেকে লুক্সেমবার্গ থেকে আসবে কিছু স্ল্যাব। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশ। ভুটান বাংলাদেশ চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মাসুল দিয়ে যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে থিম্পু। বিআইডব্লিউটি এর উচ্ছেদ থেকে মুক্তি মেলেনি হাজী সেলিমের অবৈধ ভবনও। সোয়ারীঘাটে বুড়িগঙ্গার ভূমি উদ্ধার অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক স্থাপনা। কোটি কোটি টাকা ঋণ নিয়েও চিনি কলের উন্নয়নে কাজ করেনি কর্পোরেশন। দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা অভিযোগ সংশ্লিষ্টদের। বন্ধ ঘোষণায় অনিশ্চয়তায় শ্রমিক চাষী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, ক্ষমার অযোগ্য ও সংবিধান বিরোধী। যারাই এ ঘটনায় জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। যারা এই অপকর্ম করেছে তারা তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন। বঙ্গবন্ধু মানে দেশের অস্তিত্ব, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। অবমাননা মানে এদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। সমৃদ্ধির জন্য বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক যোগাযোগের সম্পর্ক বাড়াতে পারলে এগিয়ে যাবে পুরো এই অঞ্চল। সকালে ভিডিও কনফারেন্সে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই চুক্তির ফলে ১০০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। আগামীতে ভুটান চাইলে সৈয়দপুর বিমানবন্দর সহ বাংলাদেশের যে কোনো নৌবন্দর ব্যবহার করতে পারবে বলেও জানান সরকার প্রধান। প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বরাবরই অন্যান্য দেশের চেয়ে কিছুটা ভিন্ন মাত্রার। কেননা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মুহূর্তে ৬ ডিসেম্বর এই ভুটানই প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়কে। ঐতিহাসিক এই দিনেই দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আয়োজন করা হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ স্বাক্ষরের। রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থিম্পু থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি প্রান্ত থেকে ভুটানের সঙ্গে অনলাইনে স্বাক্ষর হয় এই চুক্তি। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও ভুটানের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী লিয়ানপো লোকনাথ শর্মা নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন এই পিটিএতে। এই চুক্তির ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এর ফলে দুদেশের বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছল বলে জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। Personally, Bangladesh is always very close to my heart. ভুটানের ঐতিহাসিক অকৃত্রিম সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বাংলাদেশ। We endeavor to reach our goals. We want valuable cooperation of our friends and neighbors to strengthen our government's initiatives. The preferential trade agreement, which both sides have signed today, will contribute to further consolidating the relations between our two countries.
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ভুটানে নতুন সম্ভাবনা খুঁজতে পারে জানিয়ে শেখ হাসিনা দেশটিকে বাংলাদেশের নৌবন্দরগুলোর সুবিধা নেয়ার প্রস্তাব দেন। Our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. Our airport, Soedpur, it is also, we are developing as a regional airport. So for Bhutan, it is open. পরে শেখ হাসিনা ও লোটে শেরিং একসাথে কেক কেটে এবং লোগো উন্মোচন করে উদযাপন করেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছর পূর্তির ঐতিহাসিক ক্ষণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানোর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। নিজস্ব ইয়ার্ডের মধ্যে 100% শেষ হয়েছে রেল স্ল্যাব নির্মাণের কাজ। 90% বেশি রোড স্ল্যাব বানানো শেষ হয়েছে। নদী ভাঙনে বেশ কিছু স্ল্যাব তলিয়ে যাওয়ায় লুক্সেমবার্গ থেকে সেগুলো দেশে আসবে আগামী মাসে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযজ্ঞ। যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। এক একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া। বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা। পরবর্তীতে সেখানে দেয়া হয় কংকর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ, আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ 100% শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্ট্রিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করবো। জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই ইয়ার্ডে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিংয়ের টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলার নির্মাণ ও স্প্যান বসানো। এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে এই স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলেও বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভাষাঞ্চলে আশ্রয় পাওয়া রোহিঙ্গারাই এখন ভিডিও কলে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে টেকনাফ উখিয়ার রোহিঙ্গাদের আসার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে আরও কিছু পরিবার ভাষাঞ্চলে যাওয়ার আগ্রহ দেখিয়ে শরণার্থী বিষয়ক কমিশনের নাম নিবন্ধন করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাদের নিয়ে আসা হবে। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন সাখওয়াত টিপু। রোহিঙ্গা যুবক নুরুল আমিন মোবাইলের ভিডিও কলে কথা বলছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পে থাকা স্বজনদের সাথে। মূলত ভাষাঞ্চলের নতুন আশ্রয় কেন্দ্রে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে বাকি স্বজনদেরও চলে আসার আহ্বান তার। শুধু নুরুল আমিন নয়, ভাষাঞ্চলে আসা অধিকাংশ রোহিঙ্গা পরিবারের সময় কাটছে টেকনাফ উখিয়ার স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলে। জায়গায় আন দেখে জায়গা আর না দেখি, আর যে তারা রোহিঙ্গা ভাই কোথাও কেমন আছে, তারা যাতে যাতন ভালো লাগে তারা এখান থেকে চলে আসে। পানি উড়িব তো পানি এখন সাইকেলের দুধ দেখি আড়া সাইকেলের আড়ালের বহুত বেশ কম। ইতিমধ্যে ভাষাঞ্চলে আসা রোহিঙ্গা পরিবারগুলো নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে। বাসার সামনে খোলা জায়গায় খেলতে শুরু করেছে রোহিঙ্গা শিশুরা। তবে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি তাদের। বিল্ডিং দেখি, ব্যাকিং দেখি, মানুষও দেখি, কুড়া হাঁস দেখি, ভালো লাগে। আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষাসহ অন্যান্য মন্ত্রণালয় রোহিঙ্গাদের উন্নয়নে ভাষাঞ্চলে কাজ শুরু করবে বলে জানালেন ভাষাঞ্চলের প্রকল্প পরিচালক। ট্রিপলআরসি এবং এনজিওদের মাধ্যমে আমাদের যে খাদ্য পরিবেশন, থাকা খাওয়ার ব্যবস্থা, ওরা কক্সবাজার থেকেও
অনেকাংশে ভালো থাকবে। নোয়াখালীর ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গা আবাসনের ব্যবস্থা করা হলো। প্রথম বহরে ১৬৪২ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর সহযোগিতায় শুক্রবার ভাষাঞ্চলে নিয়ে আসা হয়। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে নিয়ে আসার যে অনিশ্চয়তা ছিল, এখন তা কেটে গেছে। ইতিমধ্যে ১৬৪২ জন রোহিঙ্গার আবাসস্থল হয়েছে এই ভাষাঞ্চলে। গত দুদিনেই তারা আত্মস্থ করে নিয়েছে নতুন আশ্রয়স্থলে এবং এখানে থাকা রোহিঙ্গারা মনে করছেন পর্যায়ক্রমে তাদের যেসব পরিবার পরিজন উখিয়া কিংবা টেকনাফে রয়েছে তারাও এই ভাষাঞ্চলে ফিরে আসবে। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে, রাশিয়ায় সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও করোনার ভ্যাকসিন দেওয়া শুরু। ভারতে ব্যবহারের জন্য অনুমোদন চেয়েছে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্মই করছে আওয়ামী লীগ। নতুন ষড়যন্ত্র শুরু করেছে। গতকাল কুষ্টিয়াতে আমাদের বিএনপির অফিস ভাঙচুর করে আমাদের ফার্নিচারটার যে সংশ্লেষ করে দিচ্ছে, গভীর চক্রান্তের নীল নকশার একটা অংশ। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়। কোটি কোটি টাকা ঋণ নিলেও চিনিকল আধুনিকায়নে নজর দেয়নি কর্পোরেশন। গাছের চারা থেকে গাড়ি, যন্ত্রপাতি সবই কেনা হয় কর্পোরেশনের সদর দফতর থেকে। এমনকি কেনাকাটার হিসেব নিকেশ পর্যন্ত নেই চিনিকলের কর্মকর্তাদের কাছে। গাইবান্ধার একমাত্র এই ভারী শিল্পের লোকসানের জন্য চিনিকল ও কর্পোরেশনের কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতিকে দায়ী করছেন শ্রমিক নেতারা। কেনার পর চালু না হলেও মাটির সাথে মিশে যাবার দশা ভ্রাম্যমাণ ওয়ার্কশপটির। কর্তৃপক্ষের অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে সিড প্লান্টের মতো মূল্যবান অনেক যন্ত্রপাতি ও যানবাহন। ব্যবস্থাপনা পরিচালকের একটি গাড়ি থাকার পরও শত শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আরেকটি বিলাসবহুল গাড়ি কেনে রংপুর চিনিকল। প্রতিষ্ঠানটির ধারাবাহিক লোকসানের জন্য কর্তৃপক্ষের এমন নানা অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন শ্রমিক নেতারা। বিরাট অঙ্কের একটা ঋণ দিয়ে যে অবকাঠামোগুলো তৈরি করছে সম্পূর্ণ পরিত্যক্ত। 15টি গাড়ি অহেতুক কিনে আজকে তার ঋণ দিতে হচ্ছে। আমরা শ্রমিক কর্মচারীরা কোনো বেতন ভাতা পাচ্ছি না। স্বল্প মূল্যের গাছের চারা বেশি দামে কেনার পাশাপাশি পুকুর খনন, এমনকি বিভিন্ন যন্ত্রাংশ কেনার নামে লুটপাটের অভিযোগও আছে। চিনিকলের বেশিরভাগ কেনাকাটা সদর দপ্তর থেকে হয় দাবি করে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল এই কর্মকর্তা বলছেন তাদের কাছে কোনো নথিপত্র পর্যন্ত নেই। মন্ত্রণালয়ের মাধ্যমে সদর দপ্তর 10টি সুগার মিলের জন্য 10টি গাড়ি ক্রয় করেছে। যে খামারের 26টি পুকুর সংস্কার করছে, সেখানে হয়তো যে প্রক্রিয়া নিয়েছিল সেই প্রক্রিয়াটিও সুসম্পন্ন হয়নি। শ্রমিক নেতাদের অভিযোগ, চিনিকলের যন্ত্রপাতি আধুনিকায়ন না করে ঋণের টাকায় নির্মিত ইক্ষু সম্প্রসারণ কার্যালয়ের মতো অপ্রয়োজনীয় ভবন নির্মাণের পাশাপাশি নানাভাবে অপচয় করা হয় কোটি কোটি টাকা। এজন্য তদারকির অভাবকে দুষছেন এলাকার সংসদ সদস্য। তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হয়নি। তদারকি করে করা যাদের দায়িত্ব, তারা সেই তদারকি ঠিকভাবে করছে না, তারা অবহেলা করছে এবং এই অবহেলার কারণেই সুগার মিলগুলোর এই করুণ দুর্দশা। যদি দুর্নীতি কে করে থাকে, কোনো ডিফেকশন ইয়ে হয়, সব অডিট রিপোর্টে এগুলি ধরা পড়ে যায়। এগুলি অ্যাকশনও আছে, কিছু লোকানো নাই এখানে। এ যাবৎ ভ্যাট ট্যাক্স ও বিশ্ব ব্যাংকের সুদসহ 500 কোটিরও বেশি টাকা পরিশোধের পরও প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান 474 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার জন্য বিপ টেস্ট দিয়েছেন মাশরাফি বিন মর্তজা। বিসিবি থেকে স্কোর জানানো না হলেও টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন বলেই জানা গেছে। একেবারে বাজে সময় পার করছিলেন মাশরাফি। করোনামুক্ত হয়ে ব্যক্তিগত অনুশীলন শুরুর পরই আবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। চোটের কারণে ক্ষীণ হয়ে আসে ম্যাচের খেলার সম্ভাবনা। তবে শঙ্কা কাটিয়ে কদিন আগে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক।
ম্যাচকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। টসের মাধ্যমে তার দল নির্ধারণ করবে বিসিবি। এ আসরে অংশ নিতে মুখিয়ে আছেন মাশরাফি। আজ মিরপুর স্টেডিয়ামের ইনডোরে বিপ টেস্ট দিয়েছেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে কিছু স্ল্যাব। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।